বাকি টাকির গানে নাচতেছে সব। ভালো আছো তো? ভিডিও ভালো লাগে খুব। এখান থেকে ভাই মনে হচ্ছে খুব খারাপ রাস্তা শুরু হলো। সো হ্যালো বন্ধুরা, আমি উৎপল আবারও চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজ হচ্ছে 11ই আগস্ট। তো আজ যাচ্ছে একটা বড় রাইডে, আমার লাইফের সবচেয়ে বড় রাইড, সেটা হচ্ছে মেঘালয়া। তো মেঘালয় যাচ্ছি আমরা 5 জন। কে কে যাচ্ছে না যাচ্ছে সেটা ভিডিওর সাথে থাকতে লাগবে। আর এখন বাজে ঠিক সন্ধ্যা 7:30। এখান থেকে আমরা মিট আপ পয়েন্ট যেখানে সেখানে যাবো। দেন 5 জন রাইডার একসাথে হবো। দেন সবার সাথে আলাপ পরিচয় করাবো, কে কে যাচ্ছি না যাচ্ছি সেটা ভিডিওর সাথে জুড়ে থাকতে লাগবে। আর বাড়ি ফিরতে ফিরতে রোববার, মানে 16ই আগস্ট। তো চলো ভিডিওটা শুরু করি আর দেরি না করে। তো যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা পুরনো অবশ্যই বেল আইকন ক্লিক করে রেখেছো। চলো দেখা হবে বাইকিং সেট আপে, আর কি কি সেট আপ করেছি আর তার সাথে দেখতে হবে ভিডিওতে। চলো দেখা হচ্ছে বাইকিং সেট আপে। সমস্ত সেট আপ দেখতেই পাচ্ছ, দুটো সাইড স্যাডেল ব্যাগ, একটা টপ বক্স আর ট্যাঙ্ক ব্যাগ, আর এদিকে আছে বুনু। টাটা টাটা। বাবা, বাবা আসি। চলো বুনুকে টাটা করে গেলাম। ভালো করে থাকবি, হ্যাঁ বদমাইশি করবি না। জয় ঠাকুর, জয় মা চণ্ডী। হ্যাঁ ইসলামপুর ঢুকে ফোন করবো। হ্যাঁ চললাম। হ্যাঁ মা চণ্ডী, হ্যাঁ মহাদেব, জয় শিব শম্ভু। গেলাম। হ্যাঁ কোথায়? আমি এই দিক থেকে একজনকে নিবো, তারপরে যাবো। থাক চললাম। এই হচ্ছে ধন্যদা। হ্যাঁ গেলাম, থাক। তো অলমোস্ট তাহলে রাইড শুরু হয়ে গেল আমাদের। এখান থেকে যাব আমি দেবীনগরে। দেবীনগরে আমার এক বন্ধু আছে, ওকে একটু পিক আপ করবো, কারণ ওকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার না। ওকে শুধু পিক আপ করে নিয়ে যাওয়ার, যেখানে আমাদের মিট আপ পয়েন্ট সেখানে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। তো তার আগে আমার বাড়িতে যাবো ঠাকুরকে প্রণাম করতে। তো কারণ মাকে প্রণাম করা সবার আগে। তো ক্যামেরা সেট আপ করে নিয়েছি অলরেডি, পরে ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নেবো। তো ঢুকি ভিতরে, ঠাকুরকে প্রণাম করিনি, গেলাম। হ্যাঁ জয় মা চণ্ডী ঠাকুর। আছি বোমা কই? গেলাম। জয় মা চণ্ডী, আসছি। তো ঠাকুরকে প্রণাম করা হয়ে গেল। দেন এবার চলো দেবীনগরে। তো দেবীনগরে যে বন্ধুটা আমার সাথে যাবে, দুজন আমার সাথে যাবে, মানে একজন আমার বাইকে, একজন তার নিজের বাইকে যাবে। তো তারপরে আসলাম রে। দেন আমরা একে অপরের সাথে ডিভাইড হয়ে যাব। তো চলো এখান থেকে ভিডিও শুরু করি। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ 5 দিনে ভিডিও এমনি কম হবে না, অনেকটা বড় ভিডিও হবে। কিন্তু তোমাদের ভালোবাসা থাকলে ভিডিওটা আরও বড় হবে। চলো শুরু করি এখান থেকে। তো বন্ধুদের বাড়ি যেহেতু কসবা 2 নম্বর গেটে, তাই জন্য ওর বাড়িতে যাওয়ার আগে আমি স্মৃতির সাথে একটু দেখা করে যাব, কারণ স্মৃতির সাথে সারাদিন সেভাবে কথাবার্তা হয়নি। সে অভিমান করে রাগ করে আছে কি না সেটাও দেখতে লাগবে, কারণ স্মৃতি জানে স্মৃতি অনেক বুদ্ধিমান মেয়ে। আজকে আমার যেহেতু যাওয়ার, ওই জন্য রাগ অভিমান করে থাকবে না, জানি। চললাম। ভালো থাকিস, সুস্থ থাকিস। রাগ করছিস সারাদিন ফোন করিনি বলে? গেলাম, আসি কাকিমা। হ্যাঁ ব্যাগ এগুলা এই এখান থেকে যাবো দেবীনগর, একটা বন্ধু উঠাবো এখানে। আরে ওখান থেকে যেখানে যাবো ওখানে একটা বন্ধু বাইকে যাবে। আসি, টাটা, পরে ফোন করবো, আসি কাকিমা। তো স্মৃতিকেও টাটা করিলাম। দেন এবার থেকে এখন আমার সেই বন্ধুগুলো নিলয়। তো চলো এখান থেকে নিলয়কে উঠাবো 2 নম্বর গেটে। একটু রাস্তা খারাপ, কিন্তু ঠিক আছে, মানিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে বাঁদিকে 2 নম্বর গেট কসবা। এখান থেকে
ওই তো চলে আসছো। এই হচ্ছে নিলয়ের বাড়ি। চলো এখান থেকে প্যাকিং ট্যাকিং করে দেন আবার বেরোবো। তার জায়গায় কে ফোন করছে দেখি। উদিত, বল ভাই। নিলয়ের বাড়ির সামনে প্যাকিং করতেছি, ব্যাগ উঠাচ্ছ? হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। চলো তো এখান থেকে নিলয়কে নিয়ে এলাম। না না ফোন করবো না, গাড়িতে আসে ফোন কথা বলি না আমরা। না না একদম, ফোন আসলে দাঁড়ায় ফোন উঠাবো। হ্যাঁ হ্যাঁ আসি আসি কাকু। জয় মা চণ্ডী। চলো এখান থেকে এবার উদিতের বাড়িতে। তো এই মুহূর্তে অলমোস্ট চলে আসছি উদিতের ফ্ল্যাটে। আর উদিতের ফ্ল্যাটে আসার আগে আমাদের রায়গঞ্জের বিখ্যাত সেই রেলগেট, যখনই যাব তখনই ভিড় থাকবেই। তারও আজকে ব্যতিক্রম, বেশি ভিড় টোটোওয়ালাদের জন্য। এই টোটোওয়ালাগুলা যে এত মানে এক্সেস হয়ে গেছে আমাদের রায়গঞ্জে। এই যে দিদিকে, ও দিদি, আয় ভগবান, দিদি হাত দেখাতে কি নাই। জয় বাবা শনি ঠাকুর, সাবধানে রেখো সবাইকে আমাদের। জয় ঠাকুর। তো এখান থেকে বাঁ দিকে যাব, বাঁ দিকে উদিতের ফ্ল্যাট। দেখ কোন দিকে তাকায় চলতেছে, ঢুকাই দিব। গাড়ি তো ওই গাড়ি আসবে না, ওই গাড়ি বেরোবে না, গাড়ি বেরোবে। ভাই সরি ভাই, দেরি হয়ে গেল কাকুর। না দেরি হয়ে গেল বললাম, এ সবসময় পড়েই যায়। তো এই হচ্ছে উদিত। তো ভাই কেমন এক্সাইটেড? রাইড ঠিকঠাক হবে তো আমাদের? আটকাবো না তো কোথাও? সায়ন কই দেখি। সায়ন ভাই রেডি তো? এক্সাইটেড খুব। তো এই হচ্ছে সায়ন। তো তুই কোন কোন জায়গায় ঘুরে আসছিস শুনি? মেঘালয় ফার্স্ট, আমাদের সবারই ফার্স্ট। তো চলো এই হচ্ছে উদিতের বাইক। উদিত এদিকে ফগলাইটের ল্যাম্প লাগিয়েছে, আর আমাদের একটা এক্সট্রা যে আমার ফ্ল্যাগ লাগাবো। এখানে সায়নের গাড়িতে অলমোস্ট ফ্ল্যাগ লাগানো হয়ে গেছে। সায়ন হচ্ছে R15, উদিত হচ্ছে CB350 আই থিঙ্ক। হ্যাঁ তো চলো ফ্ল্যাগ লাগাই, ফ্ল্যাগের ওপর বেরোচ্ছে সবাই। তো 1 ঘন্টা ধরে কসরত করার পর উদিতের জ্যাকেটটা পরতে পারলো শেষমেশ। আর এই হচ্ছে ডাকু মঙ্গল সিং। সায়ন আছে এদিকে, আর উদিতের গাড়িটা খুব কষ্ট করে বাঁধলো কাকু। দেখছো ডবল ব্যাগ, এখানে উপরে একটা ব্যাগ, নিচে একটা ব্যাগ। তো দুটো ব্যাগ কষ্ট করে বাগার পর যেতে পারবে। রোহন একটু দাঁড়াও, খোলো 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 খোলো, একটু খোলো, খোলো না মাথাটা। আর এই হচ্ছে রোহন, আরেকজন পার্টনার। চলো ক্যামেরায় বলছি ভাই। তো এক্সাইটেড? চলো। উদিত অতটা এক্সাইটেড না, উদিত কতক্ষণে খুলবে এগুলো ওর বুঝতে পারছে। তো চলো বেরোনো যাক। সবাই সবার গাড়িতে ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে। এখানে একটা গাড়ি আছে, আর এ হচ্ছে রোহনের গাড়ি NS150। তো চলো বেরোয় এখান থেকে। কাকু আসছি। চলো, হর হর মহাদেব। তো চলো এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা। এখান থেকে ডাইরেক্ট যাবো পানিশালা। সায়ন আগে, সায়ন আমাদের লিড করছে, আর বাইরে টেলে থাকবে হচ্ছে পিছন দিকে উদিত, আর মাঝখানে রোহন। তো চলো আমাদের রাইড শুরু হয়ে গেল, রায়গঞ্জ টু মেঘালয়া। তো রাইডের জন্য খুবই এক্সাইটেড। তো এখান থেকে ডাইরেক্ট পানিশালা দাঁড়াবো আমরা, তার আগে কোথাও স্টপেজ নাই। পানিশালা থেকে দেন হয়ে ইসলামপুর যাব। তো চলো রাইডটা ভালো মতো হোক, সবাই এক্সাইটেড খুবই। রাইডের শুরু হলো আমাদের প্রিয় শিলিগুড়ি মোড় দিয়ে। এখন শিলিগুড়ি মোড় থেকে বাঁ দিকে চলে যাবো আমরা। তো এখান থেকে আমাদের রায়গঞ্জ মেন টাউনটাকে আমরা আলবিদা করে দেব। আবার রোববার দিন আমাদের রায়গঞ্জের সাথে দেখা হবে। তো খুবই এক্সাইটেড ছিলাম
আমার লাইফের সবথেকে বড় রাইড হতে চলেছে এটা, মেঘালয়া। আমি আজ পর্যন্ত এতটা ডিস্টেন্স কোথাও কভার করিনি, এই ফার্স্ট টাইম কভার করব। তো চলো যাওয়া যাক। এই মুহূর্তে আমরা পানিশালা পেট্রোল পাম্প, এখন ওরা অলমোস্ট অনেকক্ষণ আগে দাঁড়ায় গেছে এসে। আরে ভাই পিছন দিকে দুটো ট্রাক আটকাই দিয়েছিল একদম, আমাদেরকে দুটো ট্রাক আটকাই দিয়েছিল পিছন দিকে একদম। তো চলো, তো এই হচ্ছে জিও পাম্প। কেন এবার থেকে আমরা জিও পাম্পে তেল ভরবো, তেল ভরে একটু ফ্রেশ ট্রেশ হবো, দেন সবার সাথে মিট করাবো। চলো। তো বন্ধুরা, আধা ঘন্টা দাঁড়া থাকার পরেও কোনো রকম লাইন না আসা, আমরা প্ল্যান করলাম যে ডাইরেক্ট করণদিঘিতে তেল ভরবো, কারণ আমার গাড়িতে যা পর্যাপ্ত আছে 55 থেকে 40 কিলোমিটার চলে যাবে। এখন কি করব, তেল নাই, লাইন নাই তো তেল নাই। তো চলো আগাই আস্তে আস্তে। আবার সায়ন আমাদের লিড করে যেমন ছিল, আমাদের কপালটাই খারাপ, কিছু করার নেই ভাই, যেমন কপাল ছিল তেমন কিছু করার নেই। তো রাত্রে ভিডিওটা বেশি কন্টিনিউ করবো না, যত কম করবো, কারণ সকালে ভিডিওটা কন্টিনিউ করতে লাগবে। কারণ রাতের সিন কি দেখাবো আর তোমাদেরকে। এই তো দেখতে পাচ্ছ, আর রাইডটা যে আমাদের হচ্ছে, এটা অনেক দিনের আমাদের শখ ছিল বলতে পারো। তো শখের পর দেন শেষমেশ কন্টিনিউ করতে পারছি, এটা অনেক সুবিধা আমার, মানে আমার কি বলবো বুঝতে পারছি না, কোনো কথার ভাষা নেই আমার কাছে। তো চলো বন্ধুরা আবার শুরু করা যাক, দেন করণদিঘি ডেস্টিনেশন। তার আগে ডাল করে থামবো, ওদিকে কিছু ডকুমেন্টস একজনকে দেওয়ার আছে, দেন ওখান থেকে ডাইরেক্ট করণদিঘি। চলো দেখতে থাকো আমার চ্যানেলের সাথে, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমরা করণদিঘি ঢুকে এখন পেট্রোল ভরবো, শেষমেশ পেট্রোল পাম্প চলে আসছে। তো ঠিক টাইম মতো ঢুকছি, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেল, কারণ ওইখানে যেহেতু পেট্রোল ছিল বাট লাইন ছিল না, ওই জন্য। এখন এখানে কি পরিস্থিতি সেটা দেখা যাবে। কোন দিকে বললো? তো চলো এক এক করে পেট্রোল ভরে। তো এক এক করে সবার তেল ভরা হয়ে গেল, সবার কমপ্লিট। রোহন তো আগেই তেল ভরে 67 দিয়ে এসছে, তাই না? তা চলো হয়ে গেছে, খুলছো কেন? তো চলো এখান থেকে ডাইরেক্ট এখন যাব ডালখোলা। উদিতে একটা ডকুমেন্ট দেওয়া আছে, আর নীলয় ব্রহ্ম, সরি নীলয় ব্রহ্ম কেন, নীলয় ভাই ঘুমাবে এখন ব্যাগে। নীলয় ভাই এখন ব্যাগে মাথা রেখে আস্তে করে ঘুমায় পড়বে, তাই না ভাই? চলো, কেমন এক্সাইটেড? তো চলো এখান থেকে আবার কন্টিনিউ করবো আমরা। তো ডালখোলায় এসে থামলাম আমরা একটু, উদিতে ডকুমেন্টস দেওয়া হয়ে গেল। এখানে আমরা 2 মিনিট জাস্ট হোল্ড করলাম। এখান থেকে ডাইরেক্ট থামবো আমরা ইসলামপুর, যদি সব ঠিকঠাক থাকে, মানে কারো যদি কোনো অসুবিধা প্রয়োজন না হয়, দেন খাওয়া দাওয়া করবো, ওখান থেকে আবার রাইড শুরু করব। চলো বন্ধুরা, আর আমার সত্যি এখনও বিশ্বাস হচ্ছে না এখনও যে আমি রাইডে যাচ্ছি। তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ বেশ কিছুদিন ধরে, বেশ কিছুদিন কেন বলি, অনেক দিন ধরেই ভালোবাসা দিচ্ছ। আমি ওই ভালোবাসা তোমাদের আপ্লুত খুব। তো ধন্যবাদ সবাইকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। ভবিষ্যতেও যেন তোমাদের কাছ থেকে এরকমই ভালোবাসা পেতে থাকি। তার আগে আমাদের পূর্ণিয়া মোড় থেকে ইসলামপুর অবধি, সরি কিষানগঞ্জ পার করা অবধি রাস্তার বেহাল দশা যা দেখেছিলাম সেগুলোও তোমাদেরকে দেখাবো। চলো, তো এই হচ্ছে পূর্ণিয়া মোড়। এবার এখান থেকে হালকা পাতলা খারাপ রাস্তা শুরু হবে, দেখতে থাকো। এখান থেকে কতটা রাস্তা খারাপ পাবো আমরা সেটা হচ্ছে পরের বিষয়। কয়েকদিন আগে যা রিলস দেখেছিলাম, ভিডিও দেখেছিলাম, এক্সপেক্ট করবো যে ওর থেকে খারাপ যেন না হয়। দেখলা ট্রাকটাকে ফট করে চাপাই দিল রোহনকে। রোহন
এইসব রাত্রে এখন ট্রাকদের বিচিত্র নাই, কখন কাকে চাপায় দিবে মানে কি বলবো। এখন এদেরই রাজত্ব রাস্তায়, রাস্তায় উঠলে রাত হলে এখন এদেরই রাজত্ব, আমাদের রাজত্ব কম এখন। তো যেটা ভয় পাচ্ছিলাম সেটাই শুরু হলো এখন থেকে। এই সেই ভাঙা রাস্তা, দেখো রাস্তার অবস্থা দেখো শুধু, যা সেখানে ভাইজার উঠে চালানো যাবে না, ভাইজার নামাই চালাতে লাগবে। একদিকে রাস্তায় মাছ মাংস কিচ্ছুই নেই, দেখতে পাচ্ছ, মানে রাস্তা নাই বললেই চলে সব। মানে কি অবস্থা, বাজে রাস্তা দেখো। দেখো 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 রাস্তার কি অবস্থা ভাই, এখানে রাস্তা এখান থেকে ওয়ান ওয়ে যেতে লাগবে। এই যে এখান থেকে কাজ শুরু হয়েছে, একদিকটা হয়েছে একদিকটা হয়নি। কিন্তু ওভারটেক করা যাবে না, রিস্ক নেই। আমি করে দিই, রিস্ক তো নিতে লাগবে একটু, কারণ ওরা পিছন দিকে পড়ে গেল। কিন্তু ভাই রাস্তার খুব বাজে কন্ডিশন। ইসলামপুর অবধি, মানে ইসলামপুর কি কিষানগঞ্জ অবধি রাস্তা মানে এরকম অবস্থা থাকবে কিছু কিছু জায়গায়। আবার দেখো এই যে একটা ভাগ, এই জায়গাটা ভাঙা, আবার দেখো এই জায়গাটা ভালো, আর তার মধ্যে মধ্যে কিছু কিছু পট হোলস, মানে পট হোলস, এতগুলো পট হোলস আমার কি বলবো ধারণার বাইরে। এত পট হোলস হয় না ভাই লিটারালি রাস্তায়। সরকারের কাছে বিনীত অনুরোধ, রাস্তাটা তাড়াতাড়ি একটু সুস্থ করার মানে করে দিন, তাহলে বাইকারদের সমস্ত পথচারী মানুষদের খুব সুবিধা হয়। কিষানগঞ্জ ঢোকার সাথে সাথেই আমাদের চেকিং, মানে আমাদের কেন বলবো, গাড়ি চেকিং করা শুরু হয়ে গেছে। বাইরে নাম্বার প্লেট দেখে চেকিং করছে প্রশাসন, একদিকে চেকিং করা ভালো, সব চেক করছে। বাইকারদের কোনো নিয়ম নিষ্ঠা নেই, বাইকাররা চলে যাও যেখানে খুশি যাওয়ার চলে যাও বাইকাররা। বাইকারদের চেক কখন করবে, যখন ওদের কাছে কোনো টিপস থাকবে ইলিগাল কোনো। কিন্তু আমাদের তো টিপসের কোনো বালাই না, আমরা তো রাইডার, আমরা জাস্ট ঘুরতে যাচ্ছি, আমাদের এখানে টিপসের কী আছে, তাই না বলো? তো এই হচ্ছে কিষানগঞ্জ ঢুকলাম, কিষানগঞ্জ থেকে আর ইসলামপুর 30 কিলোমিটার, তারপরে খাওয়া দাওয়া। এখন বাজে ঘড়ির কাঁটায় রাত্রি 11:30। আমাদের রাইড এখনও কন্টিনিউ হয়ে যাচ্ছে। তার আগে লরি বাবাজিটাকে ওভারটেক করে আস্তে করে চলে যায়, কারণ সামনে আবার একটা এক্সইউভি। আরে বাবা কি ধুলা উড়ায় রে। তো দেখছো রাস্তার মধ্যে তার সাথে ঝিকিমিকি ঝিকিমিকি আলো হচ্ছে, রিফ্লেক্টার এটাকে বলে, লাইটিং রিফ্লেক্টার। একদিকে ভালো, রাস্তা স্পট বোঝা যায়। এটা কখন ভাল লাগে, যখন কুয়াশা ওয়েদার থাকবে তখন ভাল লাগবে। ও ভাই ডিফেন্ডার মনে হচ্ছে 4x4x4, ও মারাত্মক গাড়ি মনে হচ্ছে ভাই। এটা এগুলা কি গাড়ি, আমি নতুন গাড়ি সব নিয়ে যাচ্ছে আর্মিদের জন্য সম্ভবত মনে হয়। 4x4x4। ও ভাই দেখছো গাড়ির কালারটা মাইরি হেভি কালার ভাই, কি মোটা চাকা এক একটা, একদম গদের মতো মোটা। ও এইদিকে ট্রেনের আওয়াজ, আর রাস্তাটা দেখো ভাই কেমন লাগছে। এই নিরিবিলি রাস্তায় আমরা 4জন বাইকার একভাবে চলে যাচ্ছি ভাই। জাস্ট দেখো এতক্ষণ লাইন ছিল না, এখন লাইন আসার পর স্ট্রিট লাইটগুলো আলোতে ইসলামপুরের বাইপাস বলো না, মেন রোডটা দেখতে কি সুন্দর লাগছে। আর তারপরে আবার অন্ধকার শুরু হয়ে গেল, তারপর থেকে ফিউজ সব কানা মদন, ফিউজ সব লাইট আছে কিন্তু ফিউজ না, ফিউজ বা লাইন নাই কোনটা তা জানি না। তারপরে রাস্তা তো অন্ধকার অন্ধকার অন্ধকার। আর এইদিকে রেলের সবুজ সিগন্যাল দেখা যাচ্ছে, ট্রেনটা পাস করবে আমাদেরকে সম্ভবত। বাঁ দিক দিয়ে সাথে সাথে ট্রেনটাও যাচ্ছে আমাদের। এখন তোমার কতটা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু আমার বাঁ দিকে দেখালে হবে না, আমাকে রাস্তায় ফোকাস করতে লাগবে। রাস্তায় পট হোল ছোটো ছোটো আছে অনেক, সেই জন্য রাস্তায় কনসেন্ট্রেট কর কত। তার সামনে বড় একটা ট্রাক, ট্রেনটা কতটা দেখতে পাইলা কিনা তোমরা জানি না, বাট এখনও ট্রেনটা যাচ্ছে। দেখো এই সাইড দিয়ে ট্রেনটা চলেই যাচ্ছে। ও চলে গেছে, শেষ, খেলা শেষ, টাটা বাবাই। তো আমরা এখন ইসলামপুর বাইপাস ক্রস মানে পার করে এইখানে ইসলামপুর এন্ট্রান্স যে হচ্ছে সে মোড়ে দাঁড়িয়ে আছি। তো এখন রাত বাজে প্রায় কটা বাজে দেখে নিতে হবে, 12:05। তো খেতে লাগবে, খুব খিদাও পাইছে ভাই।
দাঁড়া দেখি কি বলে এরা। ভাই রে খুব খিদা পাইছে ভাই। রোহন খিদা পাইনি? খিদা পাইনি? আচ্ছা হ্যালো ভাই, খাওয়ার কি হবে তাহলে? এখানে কোথায় হোটেল? না ভাই আমার কোমরটা ধরে গেছে একটু। আমার কোমরটা সাথ দিচ্ছে না, আমার কোমরটা খেয়ে আমাকে ওষুধ খেতে লাগবে, পেন কিলার একটা। আচ্ছা আগা তাহলে চলো ভাই, খাবো, খিদা পাইছে খুবই। হ্যাঁ আমার তো ভাই মানে অবস্থা চ্যাট হয়েছে, ভাবছিলাম আমি যা আমার দেখি সব ঠিক আছে কিনা। হ্যাঁ তাও তো এটা অনেক ভালো। বেশ কিছুদিন আগে ভিডিও দেখছি আরও বাজে আসতেছিল। সেই দুপুর 3টার সময় ভাত খেয়েছি, তারপরে আর কোনোরকম খাওয়া হয়নি। বাঙালি ধাবা, চলো ভাই যাই, যেই ধাবা হোক না কেন এখন খাওয়াটা মেন। বাঙালি হোক ধাবাঙালি হোক যাই বাঙালি হোক ভাই, খাওয়াটা প্রয়োজন। এখন আমরা খাবার অর্ডার করলাম, রুটি আর মিক্স ভেজ, সবাই তাই খাবো। কিন্তু নিলয় ভাই আমাদের অন্যরকম খাবে। নিলয় ভাই খাবার ভাই লিখে দিয়েছে। হ্যাঁ উঠে গেছে ভাই। যে টিফিন শুধু খাবার নয়, হ্যাঁ জোরে বল। জিম করার জন্য তুই যে দিচ্ছে বুঝতে পারছিস। তুই বাদ দে, তুই খা। তুই কি খাবার আনছিস? ম্যাগি? তুই তাহলে আমার সাথে খাবি না কিছু? না খরচা বাঁচাচ্ছিস? ঠিক আছে। এদিকে উদিত মিক্স ভেজ খাবি না? আমার একটু আর রুটি তো ঠিক আছে, তাই খাবো। ঠিক আছে, আলু ভাজা, ডিম ভুজিয়া, রুটি। বেশি তৈলাক্ত খাবার খাওয়া যাবে না। নীলয়ের খাবার থেকে লোভ লেগে যাচ্ছে। না না না, খাবো না, এমনি বলছি, খা। তো চলো খাবারটা খাই। আর খুব খিদা পেয়েছে, মাঝখানে এতটা জার্নি করার পর যে ঘুম পাচ্ছিল, আমার খেয়ে সেটা কাটবে। তো মিক্স ভেজ পেলাম না, এখানে তন্দুরি রুটির সাথে পনির, বাটার পনির, আলু ভাজা। তো সবাই খাওয়া শুরু করেছে। নীলয় না ম্যাগি খেলি একটু আগে? কে খেয়ে নিচ্ছে? সায়ন? তোরও খিদা পাইছিল নাকি? বাহ, কিন্তু কি খাইছে? ম্যাগি। আচ্ছা তো চলো খাওয়া শুরু করি। আমাদের খাওয়া হচ্ছে রাত 12:30টার সময়। এই সময় বাড়িতে ঘুমাবি। চলো। হ্যাঁ 1টা? ও বলে 1টা বাজে। খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে দিন আবার মোটো ব্লগিং সেটাকে তোমার সাথে দেখা হচ্ছে। আধা ঘন্টা 40 মিনিট কাটানোর পর খাওয়া দাওয়া কমপ্লিট। 1.5 ঘন্টা কাটিয়ে নিলাম এখানে। বাহ 1.5 ঘন্টা কাটিয়ে নিলাম এখানে। সবাই সবার লাগেজ প্যাকিং। কিন্তু উদিত একটু সমস্যার মধ্যে যাচ্ছে। প্রথমে জ্যাকেট পরলো, গ্লাভস পরে আবার জ্যাকেট পরতেছে, তাই না? ঠিক আছে চলো উঠি এবার। এখান থেকে ডাইরেক্ট শিলিগুড়ি যাবো। শিলিগুড়ি মেন টাউনে ঢুকবি তো? মেন টাউনে শিলিগুড়িতে দাঁড়ানোর কারণ হচ্ছে নীলয় একটা বন্ধুর কাছ থেকে রাইডিং জ্যাকেট নিবে, দেন ওখান থেকে আমরা আবার ব্যাক করবো আবার মেঘালয়ের উদ্দেশ্যে। আর আমি আমার লাইফে আজ পর্যন্ত ফার্স্ট যে সারা রাত গাড়ি চালাচ্ছি বা চালাবো, এখনও শেষ হয়নি সারা রাতটা। আমার লাইফে আজ পর্যন্ত সারা রাত গাড়ি চালাইনি। আর এত দূর আমি আর লাইফে যাইও নি। আর আমি তোমাদের যেটা প্রথমে বলেছিলাম সেটা আবারও বললাম। তো প্রথমে ধন্যবাদ জানাই আমাকে এত দূর নিয়ে যাওয়ার জন্য উদিত আর নীলয় ভাইকে। কারণ ওরা দুজনেই আমাকে 1-1.5 মাস আগে বলেছিল আমার সাথে যাবি কিনা। আমার অন্য জায়গায় একটা প্ল্যান ছিল, সেটা ক্যান্সেল করে আমি ওদের সাথে যাওয়ার কথা ভাবলাম। তো ঠিক আছে, যা হয় ভালোর জন্যই হয়। আমার মেঘালয় যাওয়াটা সত্যি খুব ভালো লাগে, কিন্তু ভগবান করে যাওয়া হয়নি। মেঘালয়ের পর অরুণাচলে যাব, দেন সবচেয়ে বাঙালিদের মানে সব রাইডারদের প্রিয় জায়গা লং ডেস্টিনেশন লাদাখ। সেটা ভগবান করে ফান্ডিং জমাচ্ছি, আস্তে আস্তে যদি হয়ে যায় তাহলে ওটাও যাব। তারপর তো মেঘালয়টা কমপ্লিট করে আসি। মা চণ্ডী আমার বাড়ির প্রিয় দেবতা, আমার সাথে আছে সবসময়। মা বাড়ি থেকে বেরোনোর সময় আমাকে মায়ের ফুল দিয়ে দিয়েছিল। তো সেই ফুলটা আমার জামার মানে রাইডিং জ্যাকেটে বুক পকেটে রেখে দিয়েছি, যাতে মায়ের স্পর্শ আমার মায়ের স্পর্শ
এবং মা চণ্ডী স্পর্শ দুটোই থেকে যাবে আমার সাথে। আমরা শিলিগুড়ি ঢুকলাম, তো শিলিগুড়ি দেখো চারিদিকে ফাঁকা, এখন বাজে রাত 2:45। তো একদম চারিদিকে খাঁ খাঁ করছে, কেন এই সময়ে যদি তোমরা সকালের দিকে আসো একদম যানজটে ভর্তি থাকে শিলিগুড়ি শহর, আর এখন সেটা একদম ফাঁকা খাঁকা চারিদিকে। তো সায়ন আর রোহন অনেকটা আগিয়ে চলে গেছিলো, আমি মাঝখানে একটু স্লো পড়ে গেছিলাম, তাই জন্য এখন উদিত আমাকে লিড করছে, কারণ শিলিগুড়ি আমি অতটা ভালো চিনি না, আর নীলায় কোথায় যাবে সেটা এখন উদিত আর নীলায় বলতে পারবে, আমি তো জানি না। তো চলো যাই। আর শিলিগুড়ি শহরটা সত্যি ভাই আমার তো খুব দারুণ লাগে। এখন ফাঁকা অবস্থায় এত জোরে গাড়ি যাচ্ছি, এই যে সকাল অবস্থায় তো এত জোরে গাড়ি যেতে পারতাম না। তো এখানে সবাই একটু ব্রেক করতে এলাম, নীলার জ্যাকেট পরে এলো। তুই আমার কপি মারছিস একদম, আমারও এক্সোর তোরও এক্সোর। তো ঠিকঠাক ফিটিং হয়েছে? বাহ, কুশনি আছে। তো চলো এরপরে একবারে মায়ের ভোগে জলপাইগুড়ি। তো চলো এখান থেকে ডাইরেক্ট জলপাইগুড়ির উদ্দেশ্যে। তো আমাদের বেরোনোর আগে সমস্যা, কী সমস্যা হলো আবার? টুলবক্সটা বের কর না রে আগে। কি খুলে গেছে? ভেঙে গেছে মনে হচ্ছে। ও তারা টুলবক্স উদিতে ফুট রেসের ব্যাক স্যারেস্টের নাটটা খুলে গেছে। আমাদের এখান থেকে বেরোতে আরও 15 মিনিট দেরি হলো, কারণ উদিতের যে স্যারেস্ট এটা বানাইছে টপ র্যাক সুদ্ধা আকাশ থেকে, সেটা প্রথম আকাশের কোনো মাল এত তাড়াতাড়ি খুলে গেল। দেখাচ্ছি তোমাদেরকে একবার, এই যে এই নাটটা আকাশ এতটাই ছোট দিচ্ছে, পরে আমার টপ বক্সে যাতে এক্সট্রা নাট ছিল ওটা লাগাতে হলো। এবার শুরু করি আমরা যে যার মতো, শুধু একটা ভালো মেকার থাকলে, একটা যদি ওয়াশার পেয়ে যেতাম তাহলে ভালো হতো। আবার চলো জার্নি শুরু করি আমাদের গন্তব্যস্থলে। তো এখন বাজে ভোর 4টা। তো আমরা এখন পানিকুড়ি টোল প্লাজায় আছি, আর সবার একটু ঘুম ঘুম চেহারা, তাই জন্য একটু কফি খেয়ে নিচ্ছি। এই চোখ উদিত কফি দিয়ে দেখি, চেহারা দেখি। কফি না রাম রে এটা? হ্যাঁ রোহন খাও, রোহন। আর রোহন ভিডিও হচ্ছে অনেক কেমন খেতে লেট দেখি? আছে কিন্তু। কেমন চলবে? ও সাইন কি রে ভাই, খাবো না, খুব চিন্তা মাইরি। এসে দুধ থাকবে, একটু চিনি থাকবে, খেতে সেই লাগবে, একটু দুধ আর চিনি দিয়ে। তো কফিটা খেলাম, কফির টেস্ট একদম ভালো না, শুধু ঘুম কাটানোর জন্য খাচ্ছি। 5 মিনিট হোল্ড করবো, দেন আবার নিজের উদ্দেশ্যে চলে যাবো। আর একটু পরে ভোরে আলো ফুটবে, তারপর দেখাবো কেমন লাগে ভোরের আলো ফোটার পর আমার ডিজে আইতে। তো এখানে হল্ট শেষ হলো, আমরা একটু বেশি হল্ট করে নিলাম। তো আস্তে আস্তে ভোরে আলো ফুটছে, আর এখান থেকে ডাইরেক্ট আমরা যাব হচ্ছে আলিপুরদুয়ার। দেন ওখান থেকে গিয়ে একটু হোল্ড করব, এখান থেকে আলিপুরদুয়ার হচ্ছে 2 ঘন্টার রাস্তা, একটু হোল্ড করব, আমাদের যে ফ্ল্যাগগুলো গাড়িতে বেঁধেছে ওগুলো খুলবো আস্তে আস্তে, দেন আবার গন্তব্যস্থলে। ভোর কেটে এখন সকাল হচ্ছে। তো দেখো জাস্ট মেঘটা কত সুন্দর দেখতে লাগছে, এদিকে হালকা হালকা সূর্য যেহেতু উঠছে, সূর্যের কমলা আভাটা মেঘের উপর পড়ছে। আর আমাদের রাইড এখনও চলে যাচ্ছে। বাড়ি থেকে বেরিয়েছি রাত্রি 8টার থেকে, তো 8টা থেকে এখনও কন্টিনিউয়াসলি রাইড করে যাচ্ছি, মাঝে মধ্যে ব্রেক নিয়েছি ঠিকই, কিন্তু যে আমাদের গন্তব্যস্থল থামেনি এখনও। সারা রাত ঘুমাইনি, কিছুই করিনি আমরা, ঘুম কাটানোর জন্য কফি খেয়ে আবার রাইড কন্টিনিউ করছি। তো আমাদের রাইডারদের মধ্যে একটা আলাদাই প্যাশন, যারা রাইডার আছে সমস্ত, তো তাদের উদ্দেশ্যে বলছি যে এই প্যাশনটা ধরে রাখো ভাই, এই প্যাশনটাকে এই প্যাশনটাকে হাত ছাড়া করতে দিও না, তাহলে আমাদের পরের প্রজন্ম আমাদেরকে দেখবে আর শিখবে। সত্যি আমি এই ভিডিওগুলো যখন পোস্ট করবো ইউটিউব বা ফেসবুকে সারা জীবন থেকে যাবে, আমার নেক্সট প্রজন্ম দেখবে আর ভাববে যে আমি আমার বংশে আমি প্রথম ছেলে যে বাইক রাইডিং করছি। আজ পর্যন্ত আমার বংশে কেউ রাইডিং করেনি, শুধু দাদা আর আমি একবার গিয়েছিলাম, ওটাই শেষ। আর তারপরে আমার লাইফ আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ নেই এরকম। ও ভাই সাব, জাস্ট দেখো ব্রিজের উপর দিয়ে যাচ্ছি,
হালকা হালকা কুয়াশা, মানে এটা গঙ্গাই বলতে পারো। আর ওইদিকে রেলের ব্রিজ, দারুণ লাগছে ভাই, দারুণ। জাস্ট দেখো, এইদিকে তো বোঝা যাচ্ছে না, এই দিকটা দারুণ লাগছে। আমার ক্যামেরা অফ ছিল, আমাকে সায়ন বললো ক্যামেরা অন করে দেখা এগুলা, আমি খেয়ালই করি এই দিকটা। মানে কি বলবো, থ্যাংক ইউ সায়ন আমাকে দেখানোর জন্য। তো আমাদের ডাইরেক্ট আলিপুরদুয়ার যাওয়ার কথা ছিল, কিন্তু হলো না। আমার একটু প্রকৃতির ডাকে সাড়া দিলাম। তো তারই সাথে সাথে দেখাচ্ছে একটা জিনিস, দেখো ওইদিকে সূর্যটা উঠছে, কত সুন্দর দেখতে লাগছে। আর তারই সাথে এরা সব মজা মস্তি করতে ব্যস্ত। কার কে কার পিছন দিকে লাত মারে সেটা দেখতে পারবে। ওয়াকি টকির গানে নাচতেছে সব। দেখি দেখি দেখি, এ দেখ 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 দেখ। তো তারই সাথে সবার ফ্ল্যাগ খুলে গেছে এখানে। এখানে সায়নের ফ্ল্যাগ, ওখানে উদিতের গাড়ির ফ্ল্যাগ, এখানে হচ্ছে ভাই রোহনের ফ্ল্যাগ, আর তার সাথে সাথে এখানে আমার বাডির ফ্ল্যাগ অলমোস্ট খুলে দিয়েছি। কারণ সকাল হয়ে গেছে আর রাত নাই, কারণ রাতে ফ্ল্যাগ নামিয়ে রাখতে হয়, তাই জন্য সকালের পর ফ্ল্যাগ খুলে দিয়েছি। তো চলো, হালকা পাতলা সব হয়ে গেছে, আবার রাইড কন্টিনিউ করবো। আর খুব মজা মস্তি হবে রাইডে। ভালো আছো তো? ভিডিও ভালো লাগে খুব, একদম একদম। কোথায় যাচ্ছ তুমি? র্যান্ডামলি? তো আমরা যেতে যেতে এক কন্টেন্ট ক্রিয়েটর দাদাকে দেখে নিলাম। দাদাটার ভিডিও খুব ভালো লাগে, কিন্তু দাদার নাম এখন মাথায় আসছে না। যদি কেউ এই দাদাটাকে চিনে থাকো অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার তো এখন ঠিক মাথায় আসছে না নাম। চলো, দেখা হলো, ভালো হলো, দেখে ভালো লাগলো। তো এইদিকে সূর্য আমার হালকা হালকা ওঠার পরেও নেতিয়ে গেল। আর এইদিকে একটা ব্রিজ পড়ছে, দেখো ব্রিজটা আমাদের রায়গঞ্জের মতো একদম। আমাদের রায়গঞ্জের বাইপাসে যেমন ব্রিজ আছে, এই সেম ওরকমই প্যাটার্নের তৈরি করা। দেখো, বুঝতে পারছো ব্রিজটার তল দিয়ে যাচ্ছে এখন। ও জাস্ট অমায়িক। আর আমাদের কারুর চোখেও এখনো পর্যন্ত ঘুম আসেনি। ঘুম আসেনি বলতে ভুল, ঘুমকে আসতে দিইনি আমরা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই যে সূর্য আমার হালকা করে উকি দিয়ে দিল মেঘের আড়াল দিয়ে। যাই না এরপরে কেমন কি হবে ওয়েদার, পরেরটা পরে দেখা যাবে। আগে রাইডটা করি ভালো মতো। আমরা এখন আছি আমরা ধূপগুড়ি শহরে। তো ধূপগুড়ি আমাদের রায়গঞ্জ থেকে যে ধুবড়ি বাস যায়, সেটা এই ধূপগুড়িতে আসা হতো। তো শহরটা বেশ দেখতে ভালোই, একদম ফাঁকা নিরিবিলি। আমাদের যে কালিয়াগঞ্জ শহরের মতন একটা বাবার মন্দির, জয় বাবা। তো সামনে এখানে উদিত, তার পিছনে আছে সায়ন, আমি, আর পিছন থেকে রোহন আছে। তো আবার আকাশটা মেঘলা করে চলে আসলো। এখন বাজে সময় 6টা। এখন ওয়েদার কখন কি পাল্টাবে, কি রং বদলাবে কে জানে। তাও আমাদের রাইড থামবে না। বৃষ্টি হলে উপায় আছে, রেনকোট গায়ে নিয়ে চলে যাবো আবার। ভাই জাস্ট রাস্তাটা দেখো, মানে একদম অমায়িক রাস্তা। এই রাস্তা 4 লেনের কাছে হার মেনে যাবে, এত স্মুথ রাস্তা। তার মধ্যে থেকে আরও একটা ব্রিজ পেয়ে গেলাম একদম সেম প্যাটার্নে। মানে কি বলবো, রাস্তা একদম অমায়িক। আমি ফার্স্ট এইদিকে আসলাম, আসার পরে এত ভাল লাগছে রাস্তাগুলো আমার। ডিভাইডার না ঠিক আছে, কিন্তু রাস্তাগুলো অনেক বড় বড় চওড়া প্রায়। ও ভাই সিরিয়াসলি যা দেখতে লাগছে মাইরি। আর তার সাথে সাথে আমাদের বড় ভাই যাচ্ছে, মানে স্টেট বাস। ধন্যবাদ, দেখিস ধন্যবাদ বড় ভাই। পাকুয়া টু শিলিগুড়ি। এখান থেকে ভাই মনে হচ্ছে খুব খারাপ রাস্তা শুরু হলো। একদম রাস্তা নাই মনে হচ্ছে। বাবা রাস্তাই তো নাই ভাই। কেয়ারফুলি যেতে লাগবে, একটু বেশি তাড়াহুড়ো করলে হবে না। নিলয়, নিলয়, বোতলটা আমার পিছন দিকে ছিল, পরে এত দেখিনি, খট 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 করে আওয়াজ হচ্ছে। কে রাখছে গাড়ির পিছনে আমার বোতলটা? আমার গাড়ির পিছনে বোতলটা ছিল। জ্ঞাত
উদিতে বোতলটা আমার গাড়ির পিছন থেকে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, আমি বললাম কিছু তো লাগছে মনে হয়, কিন্তু না, হাত দেখে কি বোতল। ভাই ভাগ্যিস পড়েনি বোতলটা। চলো, যা হয় ভালোর জন্য হয়। আর ওয়েদারটা কি বলবো, ওইদিকে কুয়াশা দেখতে পাচ্ছ, এইদিকে সূর্য আমার রোদ দিচ্ছে। এখন কেমন ওয়েদার হবে কে জানে ভাই। ও দেখো, এই গোটা ব্রিজটা আন্ডার কনস্ট্রাকশন, ব্রিজটা হবে কবে কে জানে। ব্রিজটা হলে খুব সুবিধাই হয়ে যাবে। এই রাস্তায় গাড়ি চালানো খুব ক্রিটিক্যাল অবস্থা ভাই। তার মধ্যে ফ্রিতে কসমেটিক পাউডার, মানে ধুলো ফ্রিতে। বুনু, তোর জন্য কি নিয়ে যাবো একটু কসমেটিক পাউডার? তুই যদি দেখিস ভিডিওটা অবশ্যই কমেন্ট করবি। অবশ্যই ভিডিওটা আমি অনেকদিন পর পোস্ট করবো, ততক্ষণে তো আমার বাড়ি পৌঁছে সব শেষে হয়ে যাবে। দেখো চারিদিকে এখনও কুয়াশার রেশ কাটেনি। তো সকাল কটা বাজে দেখিনি আগে, 7টা বাজে, তাও কুয়াশার রেশ কাটেনি এখনও। তো চারিদিকে তো কুয়াশা কুয়াশা। নদীটা দেখতে ভালোই লাগছে কিন্তু, মানে সত্যি। আর তার উপরতে এই রাস্তাটা মিনি ফারাক্কা। সব প্যাসেঞ্জাররা দাঁড়ায় আছে সিট বাসে, মনে হচ্ছে বাস খারাপ হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, বাস খারাপ হয়ে গেছে, তার সাথে রাস্তাও খারাপ শুরু হয়ে গেছে। প্রায় আমরা 5 কিলোমিটার চলে আসলাম, 5 কিলোমিটার এরকম রাস্তা পাচ্ছি, ভালো পাচ্ছি খারাপ পাচ্ছি, কিন্তু খারাপের সংখ্যা বেশি পাচ্ছি। নীলায় উদিতে গায়ে পা উঠাইছে, কি মানে ওর পা ব্যথা এতটাই করতেছে, ও উদিতে পা উঠেছে। বাইরে তোর আরাম কে তোরা, এই ভেড়া সরে যাও, ব্যাস চলো এবার আস্তে আস্তে। তো ফাইনালি আমরা আলিপুরদুয়ার ঢুকে গেছি। আলিপুরদুয়ারে মেন টাউনে এটা ব্রিজ, এটাও একটা নদী। আর সামনে আবার বড় ভাই যাচ্ছে আমার, ছোট বড় ভাই, এটা সাইজে ছোট। এখন আলিপুরদুয়ারে এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে এখন চাটা খাবে কি না এরা, দেখি কি বলে। একটু রিল্যাক্স হতে লাগবে, কারণ হালকা চোখটা কেমন ঘুম ঘুম পাচ্ছে আমার। আলিপুরদুয়ারে বাবার পিসির বাড়ি, মানে আমার দিদার বাড়ি। তো সেটা কোথায় আমি জানি না, বাবাই একমাত্র বলতে পারবে। বাবাকে এই ভিডিওটা গিয়ে দেখাবো। ওই হচ্ছে আলিপুরদুয়ারের রেল লাইন। স্টেশনটা কোন দিকে মনে হচ্ছে, বা দিক না ডান দিক, আগে জানি না। ডান দিকে আলিপুরদুয়ার স্টেশন, একটাই লাইন, তার সেরকম এখনো ট্রেন চলাচলের ব্যবস্থা হয়নি। প্রথমবার আমার আলিপুরদুয়ার আসা, আজ পর্যন্ত শুধু বাবার মুখেই শুনেছি আলিপুরদুয়ারে এরকম, আলিপুরদুয়ার ওরকম। আজকে নিজের চোখে দেখেও নিলাম। তো দেখি কোথায় দাঁড়ানো যায় এবার, দিয়ে একটু চোখেটাকে জল দিব, তারপর আবার বেরিয়ে পড়বো। এই গাছটা নিচে দাঁড়া। হ্যাঁ ব্যাস, গাছটার নিচে দাঁড়াই, দিয়ে একটু চোখে থেকে জল দিয়ে ফ্রেশ হই, দেন আবার বাড়াবো। চলো এখান থেকে এবার সামনে আমরা এগোই। নিলয় আর উদির সামনে এগিয়ে গেছে, কারণ উদিতের যে গাড়ির স্যাডেল স্টেট আর স্ক্রু ঢিলা হয়ে গেছিলো, সেটা টাইট করার জন্য আগে গেছে। এখন দেখা যাক আগে পাইছে কি না। ও তো বললো পেয়ে গেছে আর কাজও হয়ে গেছে, এখন কি কাজ করছে সেটা দেখা যাক। চলো এখান থেকে আরও 450 কিলোমিটার রাইড বাকি আমাদের, তো যাওয়া যাক আস্তে আস্তে। মানে অ্যাপ্রক্স আমাদের ঢুকতে ঢুকতে ওখানে 5টা বাজবেই মনে হয়। সন্ধ্যা হবে কি না শিওর না, 5টা বাজবে। চলো আস্তে আস্তে রাইড শুরু করি। তো এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হল হচ্ছে বঙ্গাইগাঁও। ওখানে গিয়ে আমরা পরে হল দেবো, তারপরে দেন ওখানে দাঁড়িয়ে যদি কিছু ব্রেকফাস্ট করতে পারি তাহলে করব, নাহলে আমাদের এখনও অনেকটা পথ যাওয়া বাকি আছে। আর উদিতরাও আমাদের সাথে জয়েন করে নিয়েছে, পিছন দিকে আছে। তো চলো দেরি না করে আস্তে আস্তে এগোই, কারণ 450 কিলোমিটার কম না ভাই, অনেকটা। আর আমাদের কাছে সময় আছে বিকাল অবধি, আলো থাকতে থাকতে ঢুকে যাব হয়তো আমরা। তো আমরা আসাম ঢুকে পেট্রোল পাম্পে দাঁড়ালাম, জিও পেট্রোল পাম্পে। তো এখানে পেট্রোল ভরলাম ফুল ট্যাঙ্কি,
তো এখানে দাম হচ্ছে 106 টাকা করে, তাই না? এখানে সব পেট্রোল ভরা হয়ে গেছে। ওইদিকে উদিত হাওয়া চেক করছে নিজ গাড়ির। আর ভাই আমাদের অবস্থা পুরো কাহিল। আমার তো গোটা মুখ চোখ দিয়ে ঘাম ঝরে শেষ। এদিকে নিলয় সায়ন তো একটা ন্যাপ নিয়ে নিয়েছে অলরেডি। সায়ন ঘুমে একটা নিয়েছে। তো চলো আস্তে আস্তে শুরু করি। আর সবার অবস্থা কাহিল গরমের জন্য, ঘুমের জন্য না, গরমের জন্য কাহিল সবার অবস্থা। বেরিয়ে পড়ার সাথে সাথে আসামের রাস্তাঘাটগুলো এত পরিষ্কার দেখতেছি। এটা আসামের হাইওয়ে, চারিদিকে গাছপালায় ভর্তি, আর মাঝখান দিয়ে রাস্তা। আর রাস্তাঘাটে আশেপাশে কোথাও একটা নোংরা নাই, একদম পরিষ্কার। এখানকার সরকারকে আর মানুষজনকে একদম বাহবা দিতে লাগে যে চারিদিকে নিজের বাড়ির মতো পরিষ্কার করে রাখে। তো এখান থেকে আমাদের গন্তব্যস্থল মাত্র 30 কিলোমিটার। দেন গিয়ে এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো। এখন বেলা বাজে প্রায় 12টা, আর খুব খিদেও পাইছে। সে রাত্রে খেয়েছি, তারপরে আর কিছু খাওয়া হয়নি মাঝখানে, শুধু 2-3টে বিস্কুট ছাড়া। তো অলমোস্ট আমরা চলে আসছি যেখানে আমরা লাঞ্চ করবো এখন। আর এই মুহূর্তে বৃষ্টি পড়ছিল, যেহেতু দাঁড়িয়ে গেছিলাম গাছের তলে, কারণ আমাদের লাঞ্চের রেস্টুরেন্ট যেখানে লাঞ্চ করবো 6 মিনিটের রাস্তায়। তাই না ভাবলাম এইটুকুর জন্য রেনকোট কী পরবো, তাই ভাবলাম আস্তে আস্তে আগাই। তো মনসুন রাইডে বেরিয়েছি, তো মনসুনে একটু ওয়েদার ফিল করবো, তাই কি হয় কখনো, তাই জন্য একটু মনসুন ফিল করে নিচ্ছি। আর আহামরি জোরে বৃষ্টি হচ্ছে না, নর্মালি বৃষ্টি হচ্ছে। তাই জন্য উদিত বললো দাঁড়িয়ে থেকে লাভ নাই, সামনে রেস্টুরেন্ট। আর সায়ন আর রোহন অলরেডি চলে গেছে, ওখানে আগে পৌঁছে গেছে। আমরা একটু লেটে পিছন দিকে, কারণ আমার জন্য। ও বাবা, বাজ পড়লো রে ভাই। চলে আসছি আমাদের গন্তব্যস্থলে, ড্রাগন রেস্টুরেন্ট। চলো ভিতরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন আবার ক্যারি অন করবো। তো এখন আমরা আসামে ঢুকে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চের মধ্যে কী কী আছে দেখাই দিলাম। তো লাঞ্চ সিম্পল রাখছি, ডাল ফ্রাই আর প্লেন চাপাতি রুটি। কিন্তু এদিকে উদিত আগে মারতে শুরু করে দিয়েছে। উদিত নিলয় আগে মারতে শুরু করেছে। উদিত দেখ গপ 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 করে খাচ্ছে। চলো খাই, খুব খিদা পেয়েছে। এখান থেকে আরো 310 কিলোমিটার যেতে লাগবে আমাদের। 310 কিলোমিটার এখনো প্রায় অনেক। খাই চলো। দারুণ খেতে। খেয়ে দেয় পরে দেখা হচ্ছে। এই মুহূর্তে আমরা এখানে 1 ঘন্টা কাটানোর পর, 1 ঘন্টা বেশি হবে, 1 ঘন্টা বেশি কাটানোর পর বেরোচ্ছি লাঞ্চ ফাঞ্চ করে। আর এখান থেকে আমাদের চেরাপুঞ্জির ডিস্টেন্স হচ্ছে 310 কিলোমিটার। আর এই 310 কিলোমিটার আমাদের 6 থেকে 7 ঘন্টার মধ্যে কমপ্লিট করার টার্গেট আছে। দেখা যাক টার্গেট করতে পারি কি না। আর সবচেয়ে ভালো বিষয়, খাওয়া দাওয়া করে পেটটা ফুল হয়ে থাকলো, এখন বাইক চালিয়ে এনার্জি পাওয়া যাবে। তো চলো, আমাদের জার্নি আবার শুরু হলো। আর ওইদিকে একটু মেঘলা মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছি, কিন্তু সেটা মেঘ নয়, সেটা হচ্ছে পাহাড়। এখন তোমরা খালি জায়গায় কতটা দেখতে পাচ্ছ কি জানি না। আর আমি এইদিকে নি গার্ড খুলেইছি, গরমে খুব অস্বস্তিকর লাগছে, একদম পারছি না। এতটা চাপা না জায়গাগুলো থাকে, আর সাইড দিয়ে খুব জ্বলে যায়। তো কিছু হবে না, চলো যাওয়া হবে, ভালোই হবে। আর সায়ন সামনে লিড করছে আবার আমাদেরকে, যেমন ছিল আগে ওইভাবে আবার আমাদের রাইডটা কন্টিনিউ হচ্ছে। এর সাথে আমার ফোনটা চার্জে বসেছিলাম, ফোনটার চার্জ ব্যাটারি অনেক কমে গেছে। হালকা হালকা মেঘ তো মনে হচ্ছে আমার, দেখা যাক বৃষ্টি হয় কিনা। 310 কিলোমিটার আমাদের কাছে বাকি। আর এনি হাও আমাদেরকে রাত হওয়ার আগে ঢুকতে লাগবে। ওই দেখো ভাই পাহাড়, আহা ভাই কি সুন্দর লাগছে দেখতে, মাইরি মানে জাস্ট অমাইক লাগছে। শুধু দেখো ভাই, এই সুন্দর প্রকৃতির দৃশ্য আমাদের বাংলা ছাড়া বা আমাদের ইন্ডিয়া ছাড়া দেখা খুবই কম, মানে আমাদের ভারতবাসীদের মধ্যে। মানে চারিদিকে পাহাড়ি পাহাড়। নেহাত আমাদের যেখানে মেঘালয় বেশি উঁচু না, কিন্তু যতটুকু উঁচু হোক না কেন, কিছু স্পট আছে এত সুন্দর সুন্দর দেখার মতো একদম। তো এর সাথে টুপি টুপি বৃষ্টি পড়তেছে গায়ের মধ্যে পেলাম। দেখা যাক কি হয়, যদি হালকা পাতলা বৃষ্টি হয় একটু ভিজে নেবো, তাতে গায়ের শরীর গরম চুষে নেবে। তো কিছু দূর রাস্তা যেতে যেতেই বৃষ্টি শুরু হয়ে গেল। আর এখন রেনকোট পরে লাভ নেই, কারণ রেনকোট পরলে আরও যা গরম লাগছে দ্বিগুণ গরম লাগবে। তাই জন্য রেনকোট ক্যান্সেল, শুধু ট্যাঙ্ক ব্যাগে কভারটা পরিয়ে নিয়েছি। আর বাকিরা ওরা কোথায় আছে, পিছন দিকে আছে, এখানে শুধু আমি আর সায়ন দাঁড়িয়ে আছে।
দেখা যাক বৃষ্টিটা কমুক, দেন তারপরে আবার বেরোবো। রেনকোট পরে ঝামেলা করবো না ভাই। উফ, গরমও আছে। তো এখানে বৃষ্টি অপেক্ষা না করে সবাই ডিসাইড করলে ভিজে ভিজে যাবে। চলো, হালকা শরীরটাও ঠান্ডা হবে। এখন জুতো মতো ভিজলে চাপ হয়ে যাবে। ঠিক আছে, হেয়ার ড্রায়ারটা নিচ্ছি, শুকায় গেলে শুকায় যাবে। তো বৃষ্টিটা কমছে একটু, যাক বেরোনোর সাথে সাথে বৃষ্টিটা কমলো একটু, এটাই তো চাই। আমরা রুমে ঢোকার পর যত খুশি বৃষ্টি হোক, কালকে রেনকোট পরে ঘুরবো সারাদিন, হাফ প্যান্ট ভিতরে পরে বাইরে রেনকোট। ভাই দেখো সিনারিটা, মাইরি দেখতে কি অপরূপ লাগছে। ও এই দিকটা রেলের ব্রিজ, আর সামনে রাস্তা, আর মেঘটা, ও মাছ, আর ডান দিকে সেই পাহাড়, মানে চারিদিকে সোনায় সোহাগা এক কথায় বলা যায়। আর সেই সোনায় সোহাগার মধ্যে আমরা 5 জন বাইক নিয়ে যাচ্ছি মেঘালয়ের উদ্দেশ্যে। আর আমি এখন শেষমেশ জ্যাকেটের চেন খুলে দিলাম। হে এক্সেস গরম লাগছে, বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু গরম এক্সেস লাগছে। চলো, খুব মজা হলো, ইয়ার কি হলো। আর রাইডে বন্ধুরা বেরোতে এইটুকু তো হবে ভাই। এই! ইয়া! চলো একবার হবে কি, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো চলো হর হর মহাদেবের নাম নিয়ে, আর কিছুটা বাকি আছে, ওটাও আমরা মহাদেবকে স্মরণ করে কমপ্লিট করে ফেলবো। তো এখানে দেখো লাগা আছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি 22 কিলোমিটার, গুয়াহাটি এখান থেকে 24 কিলোমিটার, নলবাড়ি। তো আমরা সোজাই যাব, সোজা 4 লেন ধরে একদম উপরে উঠবো। আর এখন বাজে মানে বিকাল কি দুপুর বলবো, প্রায় 3:30 মতো। দেখো 4:30টার সময় যা একটু আগে বৃষ্টি দিল, বৃষ্টির পর এই মিষ্টি রোদটা সুন্দর যা দেখতে লাগছে, আর ওয়েদারটা এত একদম এখন অমায়িক হয়ে গেছে, কিছু বলার নাই। না আছে গরম, না আছে কিছু, জাস্ট বাইক চালাচ্ছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। শুধু বাইক চালানোর সময় দাঁড়ালে জায়গা সেই সত্যি আসামে রাস্তায় প্রথম আসলাম, এই রাস্তা এতটাই স্মুথ, একটাও পথল মানে সেরকম বড়সড় পথল নেই। এই রাস্তায় 80, 90, 100 তুলে দিচ্ছি, কোনো রকম প্রবলেম হচ্ছে না। আর যে কোনো গাড়িকে আপার ডিপার দিলে অটোমেটিক সরেও যাচ্ছে, এটা খুব মানছে এরা। দেখো এখন আমার গাড়ি 80-তে চলছে, তাও মানে কোনো রকম সমস্যা হচ্ছে না, মানে এতটা সিনসিয়ার হবে যেসব রাস্তায় যায়। আর মাঝে মধ্যে কয়েকটা ট্রাকওয়ালা আসে এমনভাবে চালায় যে জায়গার নাম খারাপ করে দেয়। ওয়েদারটা কি সুন্দর ছিল একটু, তা না আবার সারা গরম 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 লেগেই যাচ্ছে। ঠিক আছে, এই গরমের মধ্যে রাইড করব, কত গরম দিবে দিক, সারাদিন রাইড করে চলে আসলাম, গরমের মধ্যে কিছু হলো না। হর হর মহাদেব। কিরে বল, হর হর মহাদেব বল, কিরে হর হর মহাদেব বল। আমরা উড়ে গেছি, উড়ে গেছি। ভারতের পতাকাটা আমি কালিং করছি, পরিষ্কার করা উচিত, কারণ পতাকা নোংরা থাকা যাবে না। দেশ আগে, সবার আগে দেশ। তো এখান থেকে কত কিলোমিটার উদিত? এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে কত কিলোমিটার? ইয়ে তো শিলং, হ্যাঁ গোয়াতে 43 কিলোমিটার দেখলাম। আর শিলং 10টা হয়ে যাবে, বসে হয়েছে আমাদের। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে গোবিন্দ চৈতন্য। তো এখান থেকে হল শেষ হলো, এখান থেকে ডাইরেক্ট যাবো আমরা গুয়াহাটি। আর এখন নিলয় চালাবে উদিতের গাড়ি, উদিত আছে পিলিয়ন বসবে। নিলয়, আর নিলয় টানতে পারবি তো? তো চলো
এখান থেকে গুয়াহাটি 42 কিলোমিটার্স। আর ইন্ডিয়ান ফ্ল্যাগটা গুটিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যার পর কোনো ফ্ল্যাগ ওড়ানো উচিত নয়, সেই জন্য ফ্ল্যাগ গুটিয়েছি। কিন্তু আমার বক্সে ফ্ল্যাগের স্টিকার ওটা রয়ে গেছে। তো চলো এখান থেকে ডাইরেক্ট গুয়াহাটি। আমাদের থেকে একটা ব্লান্ডার হয়ে গেছিলো। ব্লান্ডারটা হচ্ছে কি, যে আমরা ভেবেছিলাম যে 5 ঘন্টা সময়, কিন্তু এখন যা গুগল ম্যাপ দেখাচ্ছে আমাদের ঢুকতে ঢুকতে 9টা 10টাও হতে পারে ভাই। এখন কেন হলো এটা আমিও ঠিক বুঝতে পারলাম না। তো যা হওয়া হয়ে গেছে, এখন ডাইরেক্ট গুয়াহাটি অবধি ভাগাবো। দেখ 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 কি করে গাড়ি ঢুকায় রে ভাই। কিসের যে জ্যাম, রাস্তা খারাপ আছে নাকি না? ও রাস্তা ঠিক করছে ওই জন্যই রাত বিরাতে রাস্তা ঠিক করছে, কারণ রাস্তা ঠিক করা প্রয়োজন, ওই জন্যই জ্যাম। ভাবলাম গুয়াহাটি অব্দি এরকম জ্যাম থাকবে কি না কে জানে, কিন্তু যাক থাকবে না। তো চলো আবার নিজের গন্তব্যস্থলে। তো এই মুহূর্তে আমরা গুয়াহাটি এসে পৌঁছালাম। তো এখান থেকে আমরা ডাইরেক্ট শিলং, শিলং থেকে চেরাপুঞ্জি, কারণ চেরাপুঞ্জিতে আমাদের রুম বুক করা আছে, সেই জন্য চেরাপুঞ্জি 2 দিন থাকবো, দেন শিলংয়ে এসে আরও 2 দিন থেকে পরের দিন ব্যাক রায়গঞ্জে। তো জাস্ট এখানে দাঁড়ালাম, যেহেতু রোহন আসেনি এখনও। তো চলো এখান থেকে বেরোই। মাঝখানে একটু দাঁড়ালাম কারণ রোহন হারায় গেছিলো, আমরা এসে দাঁড়ায় আছি এখানে। তো ডাইরেক্ট এখান থেকে চেরাপুঞ্জি যাবো। ভাই এখন অনেকটা দূর আছে, আমাদের খুবই লেট হয়ে গেছে। আমাদের ঠিক বলবো না, আমার জন্যই মনে হয়েছে, আমি মাঝে মাঝে এত দাঁড়াতাম এই ব্যাক পেনের জন্য। কি করবো আর বলো। তো এখান থেকে এখন আমাদের একটু আপ হিলে ওঠা, কারণ হালকা তো পাহাড়ে উঠতে লাগবে, কারণ কারণ কি বলবো, কারণ কিছুই নাই। মেঘালয় যাচ্ছি তো পাহাড়ে উঠবো না, বা অনেকটাই আপ আছে। ও আপে আবার ইউটার্ন ভাই, অনেকটা ইউটার্ন। ব্যাস এখান থেকে পাহাড় ওঠা শুরু আমাদের। এই পাহাড়টা দিনে আলো দেখতে খুব ভালো লাগতো, কারণ কিন্তু আমাদের লেট করার জন্যই হয়ে গেল, কি করা যাবে। 8টার কাছাকাছি হবে তো, হ্যাঁ 8টা 20 বাজে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছোই আমরা। মাঝখানে সবাই একটু হারিয়ে গেছিলাম, সবাই বলতে কি আমি আর রোহন, কারণ উদিত আর শান একটু জোরে গাড়িতে চলে গেছিলো, আমাদেরই দোষ, আমরা ধরতে পারিনি ওকে। সামনে 2টা ট্রাক একটা বাস চলে আসছিলো ওই জন্য। তো ঠিক আছে, এবার সবাই 4 জনে একসাথে এসে, কারণ পাহাড়ি এলাকা তো একা একা থাকা উচিত না। তো আমরা সবাই একটু ফিল আপ করে নেব, কারণ এরপরে আমাদের কিছুটা দূর যেতে লাগবে আরও, সেই জন্য রিফিল করে নিই ফুল ট্যাঙ্কি একদম, কারণ কালকে যদি কোথাও ঘুরতে যাই, ঘুরতেও যাবো অবশ্যই, তার তেল ভরা ঝিনঝিট থাকবে না। ভাই এখানে তেলের দাম কত কম, 101 টাকা লিটার, আর আমাদের ওখানে 114 টাকা লিটার। সত্যি हमारे वहाँ पे 114 रुपये लीटर। फिर भी यहाँ से असम में महंगा है। और जाएगा मेघालय से कितना 5 और जाएगा लगता है, दे दीजिए। मेघालय में कम है। না রিজার্ভে যেত যায়নি এখনো, একে যত খাওয়াবি তত খাবে। ঠিক আছে দিদি, এই ঝাঁকাবো আর ভিতরে যাবে। স্ক্যানার कहाँ पे? এখান থেকে কত কিলোমিটার রাস্তা বাকি আর আমাদের, এখান থেকে কত কিলোমিটার বাকি রুম অব্দি, কতটা রাস্তা বাকি আছে? 40 মিনিট, 40 মিনিট কত? হ্যাঁ
ও তাহলে ঠিক আছে। কত কিলোমিটার দেখাচ্ছে? কত কিলোমিটার দেখাচ্ছে? হ্যাঁ, আরো 70 কিলোমিটার। এখান থেকে আরো 70 কিলোমিটার বাকি আছে। কি হবে না হবে ভগবান জানে। খুব খিদা পেয়ে গেছে ভাই। এই সময় বাড়িতে থাকলে মাকে বললে মা এখনই খাবার দিয়ে দিত হয় মুখের সামনে। ঠিক আছে, বাইরে আসতে তো হবে একটু। চলো, তো চলো এখান থেকে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে চেরাপুঞ্জি। এই পাহাড়ি রাস্তায় এই প্রথম মানে রাত্রে বাইক চালাচ্ছি আমি, আজ পর্যন্ত চালাইনি। তো এই টার্নিংগুলা এমনভাবে আছে মানে একদম পুরো ইউ টার্নিং, তো চোখ ধাঁধা হয়ে যাচ্ছে। তাই জন্য উদিত আমাকে গাইড করছে, কারণ আমার ফগ লাইটের আলো এখানে সীমিত না। উদিতের যেহেতু 120 ওয়াটের ফগ লাইট, ওই জন্য ও লিড করছে আর আমি পিছন দিকে আছে, আর তার পেছনে সায়ন আছে আর রোহন আছে। দুটো গ্রুপ করে ভাগ করে দিয়েছে। শেষমেশ চলে আসছি, আর আধা ঘন্টা বাকি। দেন যে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট ঘুম। কোনো দিকে তাকানি নাই, ডাইরেক্ট ঘুম দিব। সকালে উঠবো একদম যখন ঘুম ভাঙবে, কারণ শরীর আর চলছে না। না ঘুমিয়ে যতই রেস্ট নিই না কেন, ঘুমের কোনো বিকল্প নেই। যত রাত বাড়ছে মনে হচ্ছে আরও কুয়াশা নেমে যাচ্ছে। দেখো আমি যদি ক্যামেরাটা মুছি একবার, তাও মানে কাটছে না। কুয়াশা সামনে পুরো ব্লার হয়ে আছে, এর মধ্যে হলুদ আলোটা লাগবে, সাদা আলো কাজ করবে না কুয়াশার মধ্যে। ঠান্ডা কিন্তু আহামরি সেরকম নাই, অ্যাপ্রক্স ওই কত হবে 23-24 মতো হবে। তাও মানে এই 23-24 টেম্পারেচারে কুয়াশা। আর রাত্রে যেহেতু ঢুকলাম আমরা, সেজন্য সাইড ভিউগুলো কিছু দেখতে পাইনি। তবে সকাল হওয়ার পর বুঝতে পারবো যে কেমন ভিউজ আছে চারিদিক থেকে। ফাইনালি চলে আসলাম শিলং। ওয়েলকাম টু শিলং ক্যান্টনমেন্ট। তো এখান থেকে আর বেশি দূর নেই আমাদের চেরাপুঞ্জি। গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, খাবার খাবো। ওইদিকে সব বাড়ি কিন্তু ওগুলো যে ছোটো ছোটো আলো উঠছে, এগুলা সকালে যা ভালো দেখতে লাগবে না, শুধু সকালে অপেক্ষাটা আছি। তোমাদেরকেও দেখাবো, আমি একা একা কেন দেখবো। তো এখন তো যাই। ও বাবা, রাস্তা খুবই সংকটজনক। আস্তে আস্তে। তো সারাদিনের জার্নির পর এই মুহূর্তে আমরা সবাই আমাদের হোমস্টেতে আসলাম। ইউনিক গেস্ট হাউস বা হোমস্টে যেটাই বলো না কেন। তো সারাদিনের জার্নির পর যখন রুমে ফিরি বা আসি, খুব ভাল লাগে। তো চলো রুমে ভিতরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে বাকিটা কথা হচ্ছে। তো সবাই ফ্রেশ ট্রেশ হলাম, এবার খাওয়া দাওয়া করে দিন ঘুমাতে যাবো। তো আজকে এই দিনটা খুব ক্লান্ত ভরা দিন গেছে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খুব ঘুমাবো পাইছে কাল থেকে সারাদিন ঘুমাইনি। তো আবারও কালকে সকালে নতুন অ্যাডভেঞ্চারে দেখা হবে তোমাদের সাথে। তো সবাই টাটা, বাই বাই। আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা পুরনো অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবে। গুড নাইট।